হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 12। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রথম যে পোয়েম আছে অন কিলিং এ ট্রি, এটা নিয়ে আলোচনা করব। গিভ প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি। গিভ প্যাটেল তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় কবি, নাট্যকার এবং চিত্রশিল্পী। এছাড়াও তার এক পরিচয় ছিল, তিনি ছিলেন একজন ফিজিশিয়ান, তিনি ছিলেন একজন চিকিৎসক। গিভ প্যাটেল পোয়েট অব দ্য বডি বা দেহের কবি নামেও পরিচিত। তিনি দৈহিক অক্ষমতা, কষ্টভোগ, রোগব্যাধি, ক্ষয় এবং মৃত্যু ইত্যাদি নিয়ে গভীরভাবে সচেতন ছিলেন। তো আমাদের এই পাঠ্য কবিতা অন কিলিং আ ট্রি, এই কবিতার মূল বিষয়বস্তু হলো মানুষের দ্বারা যে ইনসেন্সিবল ডিস্ট্রাকশন হচ্ছে নেচারের, অর্থাৎ মানুষ যে অসচেতনভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, সেটাই তিনি এই কবিতার মাধ্যমে বিদ্রূপের সুরে, ব্যঙ্গর সুরে সেটা তিনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। কবিতার নামটা দেখো, অন কিলিং এ ট্রি। কিল মানে কিন্তু হত্যা করা। তাহলে অন কিলিং এ ট্রি, একটা গাছকে হত্যা করা, যেন এটা একটা আর্ট, এটা যেন একটা শিল্প। এভাবেই তিনি বলেছেন যে মানুষ কাজটা করছে এবং সেই কাজটা করার জন্য মানুষ যথেষ্ট পরিমাণে এফোর্ট দিচ্ছেন। এতটাই এফোর্ট দিচ্ছে যেন তারা একটা কোনো শিল্পকর্ম করছে গাছটাকে হত্যা করার জন্য। তাই এই যে হত্যার প্রক্রিয়াটা তিনি ব্যঙ্গ সুরে, বিদ্রূপের সুরে আমাদের এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন, অন কিলিং আ ট্রি। এই কবিতাটি, দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, এই কথাটা তোমরা আন্ডারলাইন করবে। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, অর্থাৎ কবিতাটি মুক্ত ছন্দে লেখা। মুক্ত ছন্দ বা ফ্রি ভার্স মানে কি? এখানে কোনো রাইম স্কিম মেনটেন হয়নি, অর্থাৎ একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের যে শেষে যে ছন্দ সেটা কিন্তু মেলেনি, তাই এটাকে ফ্রি ভার্স বলা হচ্ছে। দেখো এখানে ফ্রি ভার্সে এরকম রাইম মেলে না, হয়তো মিলতেও পারে বা নাও মিলতে পারে, এবং সেন্টেন্সের ক্ষেত্রেও একটা সেন্টেন্স একটা ওয়ার্ডের হতে পারে, আবার একটা সেন্টেন্স কিন্তু অনেক বড় একটা লঙ্গার সেন্টেন্সও হতে পারে ফ্রি ভার্সের ক্ষেত্রে। তো এই অন কিলিং এ ট্রি হচ্ছে সেই দিক থেকে ফ্রি ভার্স। দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। এই যে ট্রি আছে, কিন্তু পরের সেন্টেন্সে দেখো, নট এ সিম্পল জাব অফ দ্য নাইফ আছে। এখানে কিন্তু এই ট্রি এর সঙ্গে নাইফের কোনো ছন্দমিল হয়নি। উইল ডু ইট, ইট হ্যাজ গ্রোন। আবার কিন্তু পরের সেন্টেন্স কনজিউমিং দ্য আর্থ আছে, কোনো কিন্তু ছন্দের মিল হয়নি। এবং একটা সেন্টেন্সের যে লেংথ, তার সঙ্গে অপর একটি সেন্টেন্সের লেংথেরও কিন্তু কোনো মিল নেই। তাই এই কবিতাটা ফ্রি ভার্স, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কী কী দেখলাম? অন কিলিং এ ট্রি, রিটেন বাই গিভ প্যাটেল, এবং এটা ফ্রি ভার্সে লেখা। এ পর্যন্ত পড়লাম। এবং কবিতার মূল বিষয়বস্তু কি? ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার, অর্থাৎ মানুষের নৃশংসতা প্রকৃতির প্রতি। তারা যে ধ্বংস করছে, নির্বিচারে গাছকে ধ্বংস করছে এবং সেটা একটা প্রক্রিয়াতে করছে, সেটাকেই কবি ব্যঙ্গ বিদ্রূপ করে অন কিলিং আ ট্রি বলে কবিতার নামকরণ করেছেন। চলো এবার কবিতার মূল বিষয়বস্তুতে যাই, আমরা দেখি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। ইট টেক্স মানে নেয় বা লাগে, মাচ টাইম, মাচ মানে অনেক, টাইম মানে সময়, অনেক সময় লাগে, টু কিল আ ট্রি। টু কিল মানে কি? হত্যা করা, হত্যা করতে বা মেরে ফেলতে। ট্রি, একটা গাছকে মেরে ফেলতে অনেক সময় লাগে। অর্থাৎ ইট ইজ নট অ্যান ইজি প্রসেস, এটা কোনো সহজ প্রসেস নয়। হোয়াট? টু কিল আ ট্রি, অর্থাৎ টু কিল আ ট্রি ইজ নট অ্যান ইজি প্রসেস, একটা গাছকে হত্যা করা কিন্তু কোনো সহজ প্রক্রিয়া নয়। ইট টেক্স মাচ টাইম, এটাতে অনেক সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। নট মানে না, সিম্পল মানে সাধারণ, জ্যাব কথার অর্থ কি? এ সাডেন রাব ব্লো, অর্থাৎ হঠাৎ একটা জোরালো আঘাত, হঠাৎ জোরে আঘাত করলে। অফ দ্য নাইফ অর্থাৎ ছুরি দিয়ে তুমি হঠাৎ করে জোরে আঘাত করলে
বলছে উইল ডু ইট, এটা করবে, কিন্তু এখানে নট আছে, তার মানে করবে না, অর্থাৎ হবে না। একটা জোরালো ছুরির আঘাত কিন্তু এটা করতে পারবে না। হোয়াট ডাজ ইট রেফার্স টু? ইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ইট রেফার্স টু দ্য কিলিং অফ দ্য ট্রি, অর্থাৎ ইট বলতে এখানে গাছের হত্যার কথা বলা হচ্ছে, যে একটা ছুরির জোরালো হঠাৎ আঘাত, ছুরিটার জোরালো হঠাৎ আঘাতটাই কিন্তু গাছটাকে মেরে ফেলতে পারবে না। কেন? আমি আগেই বলেছি, ইট ইজ নট অ্যান ইজি প্রসেস, এটা কোনো সহজ প্রক্রিয়া নয় টু কিল আ ট্রি, একটা গাছকে হত্যা করা। ছুরির একটা জোরালো আঘাত কিন্তু এটা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এখানে এই ইট কিন্তু আবার আলাদা। দেখো, ইট এখানে ইট হ্যাজ গ্রোন, ইট মানে কিন্তু এখানে ট্রি, গাছের কথা বলা হচ্ছে। আর এখানে জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, এই ইট বলতে কি কোনটাকে বোঝানো হচ্ছে? কিন্তু কিলিং অফ দ্য ট্রি, গাছকে হত্যা করার কথা বোঝানো হচ্ছে। দুটো ইট পাশাপাশি আছে, কিন্তু দেখো দুটো ইটের কিন্তু সম্পূর্ণ আলাদা মানে। ইট হ্যাজ গ্রোন, ইট মানে ট্রি, হ্যাজ গ্রোন বেড়ে উঠেছে, স্লোলি ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং দ্য আর্থ মানে পৃথিবী থেকে উপাদান সংগ্রহ করে, পুষ্টিকর উপাদান সংগ্রহ করে গাছ ধীরে ধীরে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইট ক্রাস্ট, absorbing years of sunlight, air, water, and out of its leprous height sprouting leaves. বলছে রাইজিং অফ ইট, রাইজ মানে ওঠা, রাইজিং অফ ইট এটার থেকেই বেরিয়েছে, এটা মানে কি? তাহলে আর্থের কথা বলা হয়েছে। রাইজিং মানে মুভিং আপওয়ার্ড, উপরের দিকে ওঠা, এটা বেরিয়েছে কোথা থেকে? মাটি থেকেই গাছটা বেরিয়েছে, তাই বলছে রাইজিং আউট অফ ইট, সেটা অঙ্কুরোদ্গমের পরে ওপরের দিকে মাটি থেকে ওপরে উঠেছে। ফিডিং, ফিডিং মানে খাবার খেয়ে, মানে খাদ্য গ্রহণ করে। কোথা থেকে? আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে উপরিভাগ, ভূপৃষ্ঠের উপরিভাগ, তাকে বলা হচ্ছে ক্রাস্ট। ফিডিং খাবার গ্রহণ করে, কোথা থেকে খাবার গ্রহণ করেছে? আপন ইটস ক্রাস্ট এর উপরিভাগ থেকে। এখানে ইটস মানে দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগ থেকে খাবার গ্রহণ করেছে। অ্যাবসর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অ্যাবসর্বিং মানে শোষণ করে, ধীরে ধীরে শোষণ করে। কি শোষণ করেছে? ইয়ার্স অফ সানলাইট, সানলাইট মানে সূর্যালোক, অর্থাৎ ইয়ার্স অফ সানলাইট মানে বছরের পর বছর ধরে সূর্যালোক, এয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল, এগুলো ইনটেক করেছে। কোথা থেকে অ্যাবসর্ব করেছে? কোথা থেকে শোষণ করেছে? ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে, পৃথিবীর উপরিভাগ থেকে। অ্যান্ড আউট অফ ইটস মানে এইগুলো শোষণ করে, পৃথিবীর উপরিভাগ থেকে কী কী শোষণ করেছে? তাহলে সানলাইট, এয়ার, ওয়াটার, এই জিনিসগুলো পৃথিবীর উপরিভাগ থেকে সেই গাছ শোষণ করেছে, করে সে কী হয়েছে? বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপেরাস হাইট স্প্রাউটিং লিভস, অ্যান্ড আউট অফ ইটস লেপেরাস হাইট, লেপেরাস হাইট মানে কি? লেপেরাসাইট কথার অর্থ হলো কুষ্ঠ রোগাক্রান্ত ছাল, হাইট কথার অর্থ হলো ছাল, গাছের ছাল বা বার্ক, সেটাকে বলা হচ্ছে হাইট। তো লেপেরাস বলা হচ্ছে কেন? কুষ্ঠ রোগাক্রান্ত বলা হচ্ছে কেন? গাছের কি কুষ্ঠ হয়? না, আসলে কুষ্ঠ রোগ হলে ছালটা, তার মানে রুগীর গায়ের ছালটা কীরকম হয়? সেটা বিবর্ণ খসখসে হয়ে যায়, রাফ হয়ে যায় এবং দাগযুক্ত হয়ে যায়। তো গাছের গায়ে যে বারটা হয়, দেখবে গাছের যে ছালটা হয় সেটাও কি হয়? ফ্যাকাশে হয়, সেখানে তো কোনো সবুজ কালার থাকে না, সেই ছালটা হয় বিবর্ণ হয় এবং ওটা খুব রাফ হয়। তাই সেই গাছের ছালটাকে কবি লেপ্রাস মানে লেপ্রোসির যে এফেক্টেড যে রুগীরা থাকে, পেশেন্টস, তাদের ছালের সঙ্গে তুলনা করেছেন, ডিসকালার্ড এবং হ্যাভিং রাফনেস, সেই ছালটা একটা লেপ্রোসি রুগীর যে ছাল, তার সঙ্গে গাছের ছালটাকে তুলনা করা হয়েছে, এবং তাই কবি এটাকে লেপ্রাসাইট বা কুষ্ঠ রোগাক্রান্ত
চামড়া বলেছেন। স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং মানে অঙ্কুরিত হয়, লিভস মানে হচ্ছে পাতা, মানে সেখান থেকে ওই লেপেরা সাইড থেকে, অর্থাৎ কুষ্ঠরোগীর মতো যে ছালটা, গাছের ছালটা, সেখান থেকে লিভস মানে পাতা গজায়। তাহলে কি দেখলাম আমরা, যে এটা একটা সহজ কাজ নয়, যে একটা ছুরির সামান্য আঘাতে, ছুরির হঠাৎ জোরালো আঘাতেই গাছটাকে মারা যাবে না। কেননা এটা ধীরে ধীরে বড় হয়েছে পৃথিবী থেকে বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস, জল ইত্যাদি সংগ্রহ করে, এবং তার যে কুষ্ঠরোগাক্রান্ত গাছের ছাল, সেখান থেকে কচি পাতা অঙ্কুরিত হয়। এতটা আমরা পড়লাম। তাহলে এখানে হোয়াট লুকস লাইক এ লেপ্রোসাইট, কোন জিনিসটাকে কুষ্ঠরোগাক্রান্ত চামড়ার মতো দেখায়? দ্য বার্ক অফ এ ট্রি লুকস লাইক এ লেপ্রোসাইট, তাই তো? গাছের যে ছাল, যেটাকে আমরা বাংলাতে বাকলও বলতে পারি, সেই বাকলটাকে কুষ্ঠরোগাক্রান্ত চামড়ার মতো লাগে। তাহলে লেপ্রোসাইট, এই এক্সপ্রেশনটা তোমাদেরকে কিন্তু ভালো করে বলতে হবে, যে কেন, হোয়াট ডাজ দ্য লেপ্রোসাইট মিন। লেপ্রোসাইট বলতে কি বোঝানো হচ্ছে ইন দ্য পোয়েম, কবিতার লেপ্রোসাইট বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে দ্য ফ্রেজ লেপ্রোসাইট মিনস দ্যাট দ্য বার্ক অফ দ্য ট্রি লুকস লাইক দ্য ডিসকালার্ড অ্যান্ড রাফ স্কিন অফ এ ম্যান সাফারিং ফ্রম লেপ্রোসি। অর্থাৎ লেপ্রোসাইট বলতে গাছের ছালটাকে বোঝানো হচ্ছে, যে ছালটা গাছের সেই ডিসকালার্ড অ্যান্ড রাফ মানে খসখসে ছালটা বোঝানো হচ্ছে, যেটা কিনা লুকস লাইক দ্য ডিসকালার্ড স্কিন অফ এ ম্যান সাফারিং ফ্রম লেপ্রসি, বা লেপ্রসি পেশেন্টসের ছালের মতো দেখতে লাগে, তাই এটাকে বলা হচ্ছে লেপ্রোসাইট। চলো তারপরে, সো হ্যাক অ্যান্ড চপ। শো 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 কথাটার দ্বারা এখানে কি হচ্ছে, প্রথম স্ট্যান্ডার এবং দ্বিতীয় স্ট্যান্ডার মধ্যে একটা কানেকশন করা হচ্ছে। শো মানে কি? সুতরাং। তাহলে শোটা কেন ব্যবহার করা হচ্ছে? যে এতগুলো, যে একটা ছুরির জোরালো আঘাত কিন্তু এটা করতে পারবে না, ইট ক্যান নট কিল এ ট্রি। এই ছুরির একটা জোরালো আঘাতে কিন্তু গাছটাকে মারা যাবে না। শো, সুতরাং। তাহলে সুতরাং এবার কি করবে না, দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। যে তাহলে কবি কিভাবে বর্ণনা করেছেন যে গাছটাকে মারার জন্য মানুষ কি কি পদ্ধতি অবলম্বন করে, মানে এত সহজ কাজ নয়, এটা একটা কঠিন কাজ, তবুও সেই কঠিন কাজটা মানুষ করে, এবং করে নিজেদেরই ক্ষতি করে, প্রকৃতির ক্ষতি করে, মানে মানুষ নিজেদেরই ক্ষতি করে, কিন্তু তবুও সে করে, এই কঠিন কাজটাই সে করে। তাই কবি অত্যন্ত বিদ্রূপের সঙ্গে কবিতাতে বর্ণনা করেছেন সেই পদ্ধতিটা। শো, হ্যাক অ্যান্ড চপ। হ্যাক অ্যান্ড চপ, হ্যাক মানে তাহলে কি? আঘাত করা, কুপিয়ে কাটা, কাট উইথ হেভি ব্লোস। অ্যান্ড চপ, চপ মানে কি? কেটে টুকরো টুকরো করা। তাহলে কি করবে? তাহলে তাকে কুপিয়ে কাটবে এবং চপ কেটে টুকরো টুকরো করবে। কোন জিনিসটাকে? গাছটাকে। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটা একা উড নট ডু ইট, এটা করতে পারবে না। এখানেও ইট মানে তাহলে কি? কিলিং অফ দ্য ট্রি, তাই তো? গাছকে হত্যা করার কথা হচ্ছে, যে হ্যাকিং অ্যান্ড চপিং, শুধুমাত্র হ্যাক অ্যান্ড চপের দ্বারা, শুধুমাত্র কুপিয়ে কাটলে বা কেটে টুকরো টুকরো করলেই গাছের কিন্তু মৃত্যু হবে না। কেন মৃত্যু হবে না? দেখো, নট সো মাচ পেন উইল ডু ইট, নট সো মাচ পেন, অত বেশি যন্ত্রণা, উইল ডু ইট, এত বেশি যন্ত্রণা এটা করতে পারবে না, মানে এত বেশি যন্ত্রণাতেও দ্য ট্রি উড নট ডাই, গাছটা কিন্তু মরবে না, এত বেশি যন্ত্রণা এটা করতে পারবে না। কেননা দ্য ব্লিডিং বার্ক উইল হিল, দ্য ব্লিডিং বার্ক মানে রক্তাক্ত ছাল। হোয়াই দ্য বার্ক ইজ কল্ড ব্লিডিং, গাছের ছালটাকে কেন ব্লিডিং বা রক্তাক্ত বলা হচ্ছে? না, এখানে ব্লিডিং মানে গাছ থেকে তো রক্ত বেরোয় না, এখানে কি হচ্ছে, যে কিছু গাছ থেকে যে রসটা বেরোয়, সেই রসটাকে বোঝানো হচ্ছে, রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে, গাছের রসটাকে এখানে রক্তের সঙ্গে কবি তুলনা করেছেন।
তাই বার্কটাকে ব্লিডিং বার্ক বলেছেন তিনি। ব্লিডিং বার্ক বলছেন যে রক্তাক্ত গাছ। ছাল উইল হিল মানে সেরে উঠবে, অর্থাৎ গাছ থেকে যে রস বেরোচ্ছে, যেটাকে রক্তের সঙ্গে তুলনা করা হচ্ছে, ওটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অর্থাৎ গাছটা এবার সেরে উঠবে, তাতে কিন্তু গাছের মৃত্যু হবে না। And from close to the ground will rise curled green twigs. And from মানে থেকে, close মানে কাছ, to the ground মানে মাটি, এবং মাটির কাছ থেকে will rise গজাবে curled green twigs. curled মানে কোঁকড়ানো, green মানে সবুজ, twigs মানে হচ্ছে স্মল ভেরি থিন ব্রাঞ্চ, বলছে কচি পাতায়, মানে কয়েকটা, একটা পাতা নয়, একটা ছোট্ট ডাল, তাতে কতগুলো ছোট ছোট সবুজ কচি পাতা। তোমরা কখনো দেখবে যে একটা বড় গাছ, আম গাছ বা জাম গাছ ইত্যাদি গাছ যদি কেটে ফেলা হলো, কিন্তু তার গুঁড়িটা খানিকটা মাটির মধ্যে রয়ে গেছে, ওখানে দেখবে কিছুদিন পর, গাছটাকে কাটার পরে কিছুদিন পরে ওই যে অংশটা রয়ে গেছে মাটির ওপর, ওই অংশটা থেকে আবার এরকম ছোট্ট একটা ডাল বেরোচ্ছে এবং তাতে বেশ কিছু কিছু পাতা গজাচ্ছে। এখানে কবি সে কথাই বলেছেন যে ওপরের অংশটা কেটে ফেললো, হ্যাক অ্যান্ড চপ করলো, মানে কুপিয়ে দিল, কেটে টুকরো টুকরো করে ফেললো, কিন্তু তাতেও দ্য প্রসেস অফ কিলিং দ্য ট্রি উড নট বি পারফর্মড, তাতেও কিন্তু গাছকে হত্যার যে প্রসেস সেটা কিন্তু হবে না। কেন? ভেরি ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির খুব কাছ থেকে কী হবে? কার্ল গ্রিন টুইক্স উইল রাইজ, তাই তো, কোঁকড়ানো সবুজ কচি পাতা গজাবে। মিনিয়েচার বাউস, মিনিয়েচার মানে ভেরি স্মল, মিনিয়েচার কথার অর্থ ভেরি স্মল, স্মলার দ্যান ইউজুয়াল, অর্থাৎ স্বাভাবিকের থেকেও ছোট, খুব ছোট, বাউস মানে ব্রাঞ্চেস, ডাল, অর্থাৎ এই যে অংশটা বেরোলো এখানেই আবার ছোট ছোট ডাল বেরোচ্ছে, তাতেও আবার পাতা হয়েছে। মিনিয়েচার বাউস ছোট ছোট, খুব ছোট ছোট শাখা, হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, বলছে যেটা ইফ আনচেকড মানে যদি চেক না করা হয়, মানে ইফ আনকন্ট্রোল যদি নিয়ন্ত্রণ না করা হয়, উইল এক্সপ্যান্ড ছড়িয়ে পড়বে, এগেন আবার টু ফর্মার সাইজ মানে আগের সাইজে। অর্থাৎ আমরা দেখলাম এখানে ছোট একটা দুটো তিনটে ডাল নিয়ে এরকম বেরিয়েছে, বলছে এই যে মিনিয়েচার বাউসগুলো, এই ছোটো ছোটো ডালগুলো ইফ আনচেকড যদি কন্ট্রোল না করা হয়, অর্থাৎ আবার যদি এখান থেকে এটাকে কেটে না দেওয়া হয়, এটাকে যদি রেখে দেওয়া হয়, তাহলে কি হবে না, এটা কি হবে, উইল এক্সপ্যান্ড এগেন মানে ছড়িয়ে পড়বে, এখানে পাতা গজাবে, পাতা গজিয়ে আরও 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 হয়ে আবার কি হবে, ইট উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, অর্থাৎ এটা আবার আগের সাইজে চলে যাবে, সেটা আবার বিশাল আকার হয়ে উঠবে, গুল্ম জাতীয় হয়ে উঠবে এবং আবার আগের আকারে চলে যাবে। ইফ দেয়ার ডেভেলপমেন্ট ক্যান নট বি কন্ট্রোলড দে উইল বিকাম লার্জার ইন সাইজ, যদি তাদের অগ্রগতি কন্ট্রোল না করা হয়, যদি কার্ভ না করা হয়, যদি দমন না করা হয়, তাহলে সেটা আবার আগের সাইজে, অর্থাৎ আবার আগের সেই বৃহত্তর সাইজে ফিরে যাবে ওই গাছের ডালগুলো। তাহলে এ পর্যন্ত কবি বলছেন যে তাহলে এইভাবে করেও কিন্তু গাছকে মারা যাবে না, গাছকে মারা এত সহজ পদ্ধতি নয়, যদি কেটেও দেওয়া হয় তাহলে কি হবে, হোয়াট উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে কি উঠে আসবে না, কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, গাছ থেকে কি হবে, যে কোঁকড়ানো কচি পাতা গজিয়ে উঠবে। আর মিনিয়েচার বাউসগুলো কি করবে না, দ্য ফিউচার অফ দ্য মিনিয়েচার বাউস ইজ টু এক্সপ্যান্ড এগেন টু দ্য ফর্মার সাইজ, ওই মিনিয়েচার বাউসগুলো মানে ছোট ছোট ডালগুলো আবার আগের সাইজে ফিরে আসবে। এ পর্যন্ত কবি বললেন যে গাছকে এই করলে কি করলে গাছকে মারা যাবে না, মানে সম্পূর্ণরূপে তাকে কিল করা যাবে না, মানে হত্যা করা যাবে না। এই কিলিং শব্দটাতেই কবির মূল আয়রনি কিন্তু, মূল বিদ্রুপ কিন্তু লুকিয়ে আছে। কিল কাকে করা হয়, একজন হিউম্যান বিংসকে কিল করা হয়, একটা প্রাণীকে কিল করা হয়, একটা ক্রিয়েচার
তাকে কিল করা হয়, মানে হত্যা করা হয়, কিন্তু গাছটাকে মানুষ এমনভাবেই মারছে যেন তাকে সে একটা মানুষের মতো করে হত্যা করছে, এবং তার জন্য সে কিছু পদ্ধতি অবলম্বন করছে। এটা হচ্ছে না এটা, এটা হচ্ছে না এটা, কবি এই জিনিসটাকেই বিদ্রূপ করেছেন। এবার কি বলা হয়েছে? নো। নো মানে কি? না। এইগুলো করলে শুধু হবে না। এই না শব্দটি, এই না শব্দটি খুবই একটা মানে শক্তিশালী শব্দ এই কবিতায়। এর সরল অর্থ হলো যে তীব্র আঘাতে দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেললেও গাছটাকে কিন্তু সম্পূর্ণভাবে হত্যা করা যাবে না। এই নো শব্দের দ্বারা সেটাকেই বোঝানো হচ্ছে। তাহলে কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান টু কিল দ্য ট্রি? গাছটিকে সম্পূর্ণভাবে মারার জন্য কি করতে হবে? দ্য রুট ইজ টু বি পুলড আউট। দ্য রুট মানে কি? শিকড়। ইজ টু বি পুলড আউট। পুল মানে কি? টানা। পুলড আউট অর্থাৎ টেনে বের করতে হবে। পুলড আউট অর্থাৎ গাছের শিকড়টাকে যখন টেনে ফেলবে যেন মনে হবে মাটির ভেতরে ওটা ছিল, তাই এখানে পুল আউট অর্থাৎ টেনে সেই ভেতর থেকে বের করে দিতে হবে। কোথা থেকে বের করতে হবে? পুলড আউট আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। কোথা থেকে? অ্যাঙ্করিং আর্থ অর্থাৎ নোঙর করা ভূমির ভেতর থেকে। অ্যাঙ্করিং কথার অর্থ নোঙর করা, অর্থাৎ নৌকাকে যখন ঘাটের পাশে বাঁধা হয় সেখানে কি বলা হয়? অ্যাঙ্কর, মানে নোঙর করা হয়েছে। তো এখানে গাছটা শিকড়ের সাহায্যে মাটিটাকে আঁকড়ে থাকে, তার মানে মাটি যেন ওই গাছটা শিকড়গুলোকে আটকে রেখেছিল, মাটি যেন এখানে নোঙরের ভূমিকাটা নিয়েছিল। তাই এই আর্থটাকে, তাই এই পৃথিবীটাকে বা মাটিটাকে অ্যাঙ্করিং আর্থ বলা হচ্ছে, যে মূলের দ্বারা গাছগুলো এই মাটিটাকে দৃঢ়ভাবে আটকে রাখে। সো দ্য আর্থ ইজ কল্ড অ্যাঙ্করিং আর্থ। তাই পৃথিবীটাকে অ্যাঙ্করিং বলা হচ্ছে। ইট ইজ টু বি রোপড। কী করতে হবে তার জন্য? মানে পুলড আউটের জন্য কী করতে হবে? ইট ইজ টু বি রোপড অর্থাৎ এটাকে দড়ি দিয়ে দিতে হবে। টাইট মানে বাঁধতে হবে। দ্য ট্রি ইজ টু বি টাইড উইথ এ রোপ। এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি। পুলড আউট অথবা অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। এটাকে স্ন্যাপড আউট মানে হিঁচড়ে টেনে তুলতে হবে, শুধু টানলেই হবে না, এক হ্যাঁচকা দিয়ে সেটাকে সম্পূর্ণরূপে পৃথিবীর ভেতর থেকে বের করে দিতে হবে। স্ন্যাপড আউট। অর পুলড আউট এন্টায়ারলি অথবা পুলড আউট টেনে বের করতে হবে এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে, অর্থাৎ মাটির ভেতরে যতটা অংশ ছিল সম্পূর্ণটাকে টেনে বের করতে হবে। কোথা থেকে? আউট ফ্রম দ্য আর্থ কেভ। কোথা থেকে? পৃথিবীর গুহা থেকে। পৃথিবী গুহা, আর্থ কেভ, এটার মানেটা কি? বলছে ওই যে শিকড়টা যখন তুলে নেওয়া হবে সেখানে একটা বড় হলো, কেভ লাইক হলো সৃষ্টি হবে, অর্থাৎ গুহার মতো একটা ফাঁকা স্থান দেখা যাবে। তাই ওই ফাঁকা জায়গাটাকে আর্থ কেভ বলা হচ্ছে। The expression earth cave refers to the space inside the earth where the roots grow to firmly hold the tree. যেখানে ওই মাটির সঙ্গে শিকড়টা শক্তভাবে ধরা ছিল এবং শিকড়টাকে টেনে তোলার ফলে একটা যে শূন্যস্থান বা একটা হলো তৈরি হবে, কেভ লাইক হলো, দ্যাট ইজ কল্ড দ্য আর্থ কেভ। সেটাকেই পৃথিবী গুহা বলে বলা হচ্ছে। ওই পৃথিবী গুহা থেকে সম্পূর্ণভাবে শিকড়টাকে টেনে বার করতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ। স্ট্রেংথ মানে শক্তি, অফ দ্য ট্রি গাছের শক্তি, এক্সপোজ মানে রিভিলড মানে বেরিয়ে আসবে, প্রকাশিত হবে, অর্থাৎ গাছের আর কোনো শক্তি থাকবে না, তার শেকড়টাকে টেনে তুলে দিলে গাছটার শক্তিটা এক্সপোজড হয়ে যাবে, রিভিলড হয়ে যাবে মানে বেরিয়ে যাবে। দ্য সোর্স। সোর্স মানে উৎস। হোয়াট ইজ দ্য সোর্স অফ এ ট্রি? রুট ইজ দ্য সোর্স অফ এ ট্রি। শিকড়ই তো একটা গাছের সোর্স, তাই বলছে দ্য সোর্স। সেই সোর্সটা কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট। সাদা অ্যান্ড ওয়েট মানে ভিজে। হোয়াই ইট ইজ হোয়াইট? ইট ইজ হোয়াইট কেননা ওখানে কোনো সূর্যালোক পৌঁছায় না, তাই তো? বিকজ ইট ডাজ নট রিসিভ সানলাইট। অ্যান্ড ইট ইজ ওয়েট বিকজ ইট ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ড্যামনেস আন্ডার দ্য আর্থ। কেননা পৃথিবীর তলার মাটির ভিজে ভাবটা এতে সরাসরি থাকে। সো ইট ইজ ওয়েট
What is white and wet? The root of the tree is white and wet because it does not get the sunlight and it remains close contact to the dampness of the earth, তাই তো? মাটির ভিজে ভাবে সংস্পর্শে থাকে, তাই এটা ওয়েট, এবং এখানে সূর্যের আলো পৌঁছায় না, তাই এটা হোয়াইট। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সংবেদনশীল। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? তাহলে রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, তাই তো? শিকড়, সেটা হচ্ছে সব থেকে সংবেদনশীল। আমরা দেখলাম গাছের এতগুলো অংশকে কাটা হলো, কোঁচানো হলো, তবুও কিন্তু কিলিং অফ দ্য ট্রি প্রসেসটা সম্পূর্ণ হলো না। ইফ দ্য রুট ইজ পুলড আউট, ইফ দ্য ট্রি ইজ আপরুটেড, যদি গাছের শিকড়টাকে টেনে তোলা হয়, দেন ইট উড বি কিল্ড, তবেই কিন্তু এর হত্যা হবে বা এটাকে মেরে ফেলা যাবে। সো রুট ইজ দ্য সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, তাই তো? তাই শিকড় হচ্ছে গাছের সব থেকে সংবেদনশীল অংশ। ওটা কি থাকে? হিডেন, লুকায়িত থাকে, ফর ইয়ার্স, বছরের পর বছর, ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর ভিতরে, অর্থাৎ মাটির নিচে এই অংশটা, দ্য সেন্সিটিভ পার্টটা, মোস্ট সেন্সিটিভ পার্ট, অর্থাৎ দ্যাট ইজ রুট, ইজ হিডেন কোথায়? ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার। দেন তারপরে দ্য ম্যাটার অফ, কী করতে হয়? স্কর্চিং অ্যান্ড চকিং, সেটাকে শুকনো করতে হয়। এবং শুধু শুকনো করতে হবে না, কিসে শুকনো করবে না? ওই সূর্যের আলোতে স্কর্চিং মানে পুড়িয়ে দেওয়া হবে, আর চকিং মানে সেটা শুকিয়ে দেওয়া হবে, মানে পুড়িয়ে শুকিয়ে দেওয়া হবে সূর্যেতে আর বাতাসে, এমনভাবেই যেন সেটা পুড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে সেটাকে শুকনো করতে হবে। কোথায়? ইন সান অ্যান্ড এয়ার, আলোতে মানে রোদে এবং বাতাসে। শুধুমাত্র সেরকম করলে হবে না, কিভাবে শুকনো করতে হবে? ব্রাউনিং, যেন শুকিয়ে বাদামি হয়ে যায়। হার্ডেনিং মানে শক্ত হয়ে যাবে, মানে সবুজ অংশগুলো, গাছের যে নরম অংশ থাকবে সেগুলোও যেন শুকিয়ে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যাবে। টুইস্টিং, ওয়েদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। টুইস্টিং মানে দুমড়ে মুচড়ে দেওয়া। উইদারিং মানে ড্রাইং আপ, শুকিয়ে যাবে, একদম শুকিয়ে কাঠি হয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, দেন ইট মানে দ্য প্রসেস অফ দ্য কিলিং অফ এ ট্রি। ইট মানে এখানে ইট রেফার্স টু দ্য কিলিং অফ এ ট্রি, তারপরেই এই কাজটা হবে। এই কাজটা মানে কি? দ্য কিলিং অফ এ ট্রি। তবে শুধুমাত্র তাহলে কি কি পদ্ধতি করতে হবে? না, গাছের শিকড়টাকে টেনে বের করতে হবে আর্থ কেভ থেকে, এবং সেই শিকড়ের অংশটা, মোস্ট সেন্সিটিভ পার্ট, সেটাকে কি করতে হবে? স্কর্চিং অ্যান্ড চকিং, সেটাকে শুকনো করে পুড়িয়ে ফেলতে হবে, একেবারে শুকিয়ে পুড়িয়ে ফেলতে হবে, এবং দুমড়ে মুচড়ে শুকিয়ে ফেলতে হবে, এবং তারপরেই এই কাজটা সম্পূর্ণ হবে। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম অন কিলিং এ ট্রি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।